ওয়েলকাম আপনাকে লিখিত পডকাস্ট ক্লিপসের এই ভিডিওতে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। পুলিশ প্রসঙ্গে বইটাতে আপনি যখন লিখছেন তখন আপনি অলরেডি পুলিশে চাকরি করছেন। তো তখন সেখানে আপনি অকপট পুলিশের যে অন্দরমহলের কথা সেগুলো লিখছেন। তো কোনো সময় সেটার জন্য একটা প্রেশার বা এরকম কিছু কি উপর মহলের চাপ অনুভব করেছিলেন, নাকি কোনো সমস্যা হয়নি? দেখুন, উপর মহলের লোকেরা আমাকে চাপ দিতে কখনোই সাহস করেননি। আপনি যদি সেরকম সৎ এবং নিরপেক্ষ থাকেন তো কেউ সাহস করবে না। আপনাকে অপছন্দ করবেন, আপনাকে আপনি যে ভালো পোস্টিং দেবেন না, সেগুলো আছে। তো পুলিশ প্রসঙ্গে বইটা যেটা বলছেন সেটারও একটা ইতিহাস আছে। নন গেজেটেড পুলিশ কর্মচারী সমিতি বলে একটা সমিতি তখন ছিল, এটা সিপিএম এর কিন্তু আশ্রিত সংগঠন। তো তাদের নেতারা, আমি তখন ভবানী পোস্টিং ছিলাম, আমাকে অনুরোধ করেন যে তাদের মঙ্গল পথ পত্রিকার নাম, সেই পত্রিকার জন্য যাতে আমি একটা প্রবন্ধ দিই। তা আমি বলেছিলাম যে আমার প্রবন্ধ আপনারা ছাপতে পারবেন না, আমার এই স্বভাবের জন্য যে আমার ঘুরে ফিরে কিছু আমার বলা হয় না, আমি খুব পরিষ্কারভাবে বলি যতটুকু জানি, যেগুলো জানি না জানি না। তো তারা জোর করতে থাকেন, বারবার আসতে থাকেন, চিঠি দেওয়ার পরেও বারবার এসে দেখা করেন যে আপনি দিন, আমরা ছাপবো। তো আমি একটা প্রবন্ধ লিখে তাদেরকে দিয়েছিলাম এবং তারা ছেপেছিলেন এটা ঠিক। তো ছাপাতে খুব বিতর্ক সৃষ্টি হয়েছিল দুই একটা কারণে, আমি সেটা বলছি। যে প্রথম কারণ যেটা ছিল, আমি বলেছিলাম যে তখন যে আইন ছিল, এখনো পরিবর্তন হয়েছে কিনা জানি না, যে একমাত্র রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী এয়ার কন্ডিশন গাড়ি ব্যবহার করতে পারেন, অন্যরা পারেন না। কিন্তু আমাদের মন্ত্রীরা তো বটেই, আইএস আইপিএস অফিসাররাও নিজেদের গাড়ি এসি করিয়ে নিতেন। সেটা বিভিন্নভাবে, ধরুন একজন মন্ত্রী আছেন, ধরুন যিনি ডিআরই ডিপার্টমেন্ট দেখেন, ডিআরই যে কর্পোরেশনগুলো আছে সেখান থেকে একটা গাড়ি নিয়ে নিলেন, তাতে এসি লাগিয়ে নিলেন। নিজের সরকারি অফিস থেকে একটা মোবাইল ফোন আছে, সেখান থেকে একটা নিলেন। আর একটা কোথাও তিনি চেয়ারম্যান আছে, সেখান থেকে 4-5টা ফোন তারা ব্যবহার করছেন, 4-5টা গাড়ি তারা ব্যবহার করছেন এবং এসি লাগানো গাড়ি ব্যবহার করছেন। তা আমার সেখানে বক্তব্য ছিল, আপনারা যদি মনে করেন যে মন্ত্রীদের এসি গাড়ি দেওয়া উচিত, তাহলে দিয়ে দিন, অর্ডার করে দিন। নাহলে আপনারা অর্ডারও নাই, বেআইনিভাবে তারা এই এসি লাগানো গাড়ি চড়ছেন। তো যখন আইএস অফিসার তার সেক্রেটারি চড়ছেন, তাকে তিনি মানা করতে পারছেন না। আর আইএস অফিসার যখন চড়ছে, তার নিচের লোকেরা যখন চড়ছেন, মানা করতে পারছেন না। তো পুরো বেআইনি কাজ কারবার চলছে। তো মন্ত্রী যদি নিয়ম ভাঙেন, আইএস অফিসার যদি নিয়ম ভাঙেন, আইপিএস অফিসার যদি নিয়ম ভাঙেন, তাহলে নিচের দিকের লোকদের নিয়ম যাতে না ভাঙেন সেটা দেখবেন কি করে? তো এইটাতে মন্ত্রীদের খুব আপত্তি হয়েছিল। তো তারা কাগজে ছাপতে শুরু করেছেন। একটা কাগজে ছাপা হয়েছিল যে আমিও তো সরকারি গাড়ি এরকম ভাবে ব্যবহার করি, আমার কি অধিকার আছে এটা বলার। তো এর আগে যে আজকালে যখন বেরিয়েছিল, তখন এর একটা উদাহরণ দিই, তারপর এখানে উদাহরণ আসছে। আজকালে যেদিন এই কাগজটা বেরোয়, সেদিন আমার সল্টলেকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে আমার ডিউটি ছিল। তাহলে অন্য সিনিয়র অফিসারদের সামনে আমি বসেছিলাম। তখন আমার একজন সিনিয়র অফিসার আমাকে প্রশ্ন করে যে তুমি এসব বলেছ যে বিনা নিমন্ত্রণে কোনো অনুষ্ঠানে যাওয়া উচিত না, কোথায় গিয়ে কিছু খাওয়া উচিত না, এইসব কতগুলি কথা আমি বলেছিলাম যে করা উচিত না। বলে তুমি এগুলো করো না, তুমি এরকম বড় বড় কথা বলেছ। তো আমার স্বাভাবিকভাবে খুব খারাপ লেগেছিল। ওখানে 5-7 জন অফিসার ছিলেন, আইপিএস অফিসার। আমি বললাম, স্যার আমার কথায় কোনো দরকার নেই, আপনি একটা ঘটনা দেখান যেখানে আমার নিমন্ত্রণ ছিল না, সিনেমাতে হোক, সার্কাস হোক, কোনো গানের ফাংশন হোক, যে আমার নিমন্ত্রণ ছিল না অথচ আমি গিয়েছি। অথবা কোনো হোটেল হোক যেখানে আমার নিমন্ত্রণ ছিল না, সেখানে গিয়ে আমি খেয়ে এসেছি, তাহলে আমি এই চাকরি আর করবো না। যদি
ক্ষমতা থাকে তো বলুন। আমি কখনো করি নাই। যেমন তুষার তালুকদার কথা আসছিল, ওই কন্ট্রোল রুমে যখন ডিউটি করতাম আমি বাড়ি থেকে কিছু খাবার নিয়ে যেতাম, সেটা মুড়ি বাদাম হোক বা এরকম কিছু শুকনো খাবার, আমি সেটা বের করে খেতাম। কারণ ওখানে হোটেল থেকে খাবার আসতো, তো আমি একদিন জিজ্ঞেস করেছিলাম যে টাকা কে দেয়, সদুত্তর আমি পাইনি, ফলে আমি খেতাম না। তো তুষার তালুকদার একদিন বললেন যে এখানে তো সবাই আমরা খাই, তুমি খাবে না কেন? তো আমি বলেছিলাম স্যার আমি খাবো না। তুষার তালুকদার সাহেব এটা একাধিক টিভি ইন্টারভিউ কিন্তু বলেছেন যে নজরুল অন্যরকম। তো আমি এটা করতাম না, ফলে যখন ওই অফিসার এটা বললেন যে তুমিও করো, তো আমি বলেছিলাম যে আপনি একটা দেখাবেন, তাহলে আমার চাকরি করবো না, আমি ছেড়ে দেবো, আমি এরকম চাকরি করি না। উনি দেখাতে পারেননি, ফলে খুব বেজ্জতি হয়েছিলেন সকলের সামনে। এখানে যখন পত্রিকা এরকম লিখলেন, আমি সে পত্রিকার এডিটরকে একটা চিঠি লিখলাম যে সরকারি কাজে আমি সরকারি গাড়ি ব্যবহার করি, যদি নিজের কাজে ব্যবহার করি সরকারি নিয়ম আছে, আমি অনুমতি নিয়ে টাকা জমা দিয়ে ব্যবহার করি। এর বাইরে যদি আপনি একদিন দেখাতে পারেন যে আমি সরকারি গাড়ি টাকা জমা না দিয়ে অনুমতি না নিয়ে নিজের কাজে ব্যবহার করেছি, তাহলে আমার কোনো বক্তব্য থাকবে না, আপনাকে 10 দিন দেখাতে হবে না, একদিন। না হলে আমি আপনার নামে মানহানির মামলা করব। তখন সে পত্রিকা লেখেন যে এটা আমাদের কথা নয়, রাজ্য সম্পাদক তৎকালীন সিপিএম এর যে অনিল বিশ্বাস বলেছেন, আমরা শুধু তার কথাটা লিখেছি। আমি দেখুন একই কথা অনিল বিশ্বাসকে চিঠি লিখি যে আপনি একদিন দেখাবেন, না হলে আপনার নামে আমি মানহানির মামলা করব। তারপরে আমার ড্রাইভারদের কাছে কেউ খোঁজ নেয় যে উনি যে নিজের কাজে গিয়েছেন সেটা কি করে দেখানো যায়। তো ড্রাইভার বলেন যে সেটা কোনো মতে দেখানো সম্ভব নয়, কারণ উনি যেখানেই যান সে জায়গাটার নাম লেখেন এবং সই করেন। তো এবং সেখানে নিজের কাজে নিলে, যেমন হয়তো কোনোদিন কোনো স্কুলে গিয়েছেন কি অফিসে গিয়েছেন, উনি পারমিশন নেন, পয়সা জমা দিয়ে তার রসিদ রাখেন, অতএব এর বাইরে তো আমরা দেখাতে পারবো না। তখন অনিল বিশ্বাস আমাকে লিখিতভাবে জানান যে আমি এই কথা বলিনি। রাজ্য সম্পাদক তখন সিপিএম ক্ষমতায়, খেয়াল করুন। আমি সেই চিঠির কপি দিয়ে কাগজের এডিটরকে চিঠি লিখি যে এবার বলুন আপনার নামে মানহানির মামলা কেন করব। কাগজের এডিটর আমার কাছে লোক পাঠান, বলে যে দেখুন আমাদের ভুল হয়ে গেছে, আমরা মনে করেছিলাম যে অন্য অফিসারদের মতো আপনিও করেন, ওই জন্য লিখে দিয়েছিলাম, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেরকম নয়, আমরা ভবিষ্যতে এরকম আর করবো না, আপনি এবার ছেড়ে দিন। আমি তাদের বিরুদ্ধে মামলা করিনি, কিন্তু এতটা করিয়েছিলাম। আচ্ছা, সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন, যাতে এরকম আরও ভিডিও আপনি সবার আগে পেতে পারেন, এবং কমেন্ট করে জানান কেমন লাগলো বা আপনার কি মতামত এই ভিডিওটা সম্পর্কে, এবং বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করতেই পারেন। থ্যাংক ইউ।